অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ওয়েবসাইটে 3টি ভাষাতে প্রকাশ হয়েছে: ইংলিশ, বাংলা ও হিন্দি। এটি হলো অন্নপূর্ণা যোজনা পোর্টাল সাইট, যেখানে 3টি ভাষায় ফর্ম আমরা দেখতে পাচ্ছি: ইংলিশ, বাংলা ও হিন্দি। আমি এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের অফলাইন বাংলায় ফর্ম কী করে ফিল আপ করতে হবে সেই বিষয়ে আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব। এই ফর্মটি টোটাল 12খানা পাতার ফর্ম, টোটাল 12টি পেজ এই ফর্মে আছে। এই ফর্মের সবগুলি সঠিকভাবে ফিল আপ করতে হবে। কোনো জিনিস ছেড়ে দিলে বা বাদ দিয়ে এগোনো যাবে না, এতে ফর্মটি গ্রহণযোগ্য নাও হতে পারে। তাই ফর্মটি সঠিকভাবে ফিল আপ করতে হবে। দেখুন, আপনাদের সামনে ডিসপ্লে করছি অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। এই ফর্মটি শুধুমাত্র অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লিকেশন ফর্ম নয়, এই ফর্মে পারিবারিক তথ্য সংগ্রহ করছে সরকার। তাই এই ফর্মটি সঠিকভাবে পড়ে সঠিকভাবে ফিল আপ করতে হবে। ফর্মের প্রথমে লেখা আছে, প্রতিটি বিভাগে স্পষ্ট ক্ষেত্র, টিক বা চেক বক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক, অর্থাৎ ফর্মের প্রতিটি বিভাগ, প্রতিটি ফাঁকা জায়গা আমাদেরকে সঠিকভাবে পূরণ করতে হবে। তাহলে ফর্মটি গ্রহণযোগ্য হবে এবং এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা আমরা নিতে পারব। তো প্রথমেই চলে আসি, ফর্মটাকে 3টি ভাগে ভাগ করেছে। প্রথম ভাগ বিভাগ বা ক্ষেত্র, দ্বিতীয় ভাগ বিকল্প বা ইনপুট, অর্থাৎ আমাদেরকে যেটা ইনপুট অর্থাৎ আমাদেরকে যেটা ফিল আপ করতে হবে, আর তৃতীয়তে নির্দেশনা, অর্থাৎ কীভাবে ফিল আপ করতে হবে, কি ডকুমেন্ট লাগবে সেই সম্পর্কে নির্দেশনা 3 নম্বর পার্টে দেওয়া আছে। প্রথমে ক, পারিবারিক পরিচয়। 1 নম্বরে পরিবারের প্রধানের নাম, পুরো নামটা লিখুন আধার কার্ড অনুযায়ী। প্রথমে একটা জিনিস আমি ক্লিয়ার করে দিই, পরিবারের প্রধানের নাম অর্থাৎ HOF, হেড অফ দ্য ফ্যামিলি, কে বা কার নাম আপনারা এখানে লিখবেন, এটা অনেকের মধ্যে কনফিউশন হয়, অসুবিধার মধ্যে পড়ে যে কার নাম লিখব। যিনি এই ফর্মটি ফিল আপ করছেন তার বাড়িতে হেড অফ দ্য ফ্যামিলি অর্থাৎ সেই ফ্যামিলির প্রধান কে, তার নাম এইখানে লিখতে হবে। অর্থাৎ যিনি ফিল আপ করছেন তিনি যদি অবিবাহিত হন, অবিবাহিত মহিলা যদি বাবা বেঁচে থাকেন তাহলে এখানে তার বাবার নাম লিখতে হবে। বাবা যদি না থাকেন তাহলে তার মায়ের নাম লিখতে হবে, এবং মা যদি না বেঁচে থাকেন তাহলে যদি সেই পরিবারের প্রধান দাদা হয়ে থাকে তার দাদার নাম লিখতে হবে, বা তার দাদাও যদি না থাকেন, যদি সেই পরিবারের প্রধান এই ফর্ম ফিল আপ করার অ্যাপ্লিকেন্ট নিজে হন, তাহলে সেখানে সেই অ্যাপ্লিকেন্টের নাম লিখতে হবে, অর্থাৎ যিনি ফর্মটা ফিল আপ করছেন তার নাম লিখতে হবে। এরপর
যদি কেউ বিয়ে হয়ে গিয়ে থাকে, অর্থাৎ বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এইখানে বাড়ির প্রধানের নামে কার নাম লিখব? বিবাহিত মহিলাদের ক্ষেত্রে যদি শ্বশুরমশাই বেঁচে থাকেন তাহলে শ্বশুরমশাইয়ের নাম হবে। যদি বাড়ির প্রধান শাশুড়ি মা হন তাহলে শাশুড়ি মায়ের নাম হবে। যদি বাড়ির প্রধান হাজব্যান্ড হয় তাহলে হাজব্যান্ডের নাম হবে। যদি শ্বশুরমশাই, শাশুড়ি মা, হাজব্যান্ড বা বাড়ির প্রধান বলতে কেউ নেই, সেক্ষেত্রে বিবাহিত মহিলার নাম, অর্থাৎ যিনি এই ফর্মটি ফিল আপ করছেন সেই মহিলার নাম হবে। তাহলে HOF পরিবারের প্রধান জিনিসটা আশা করি ক্লিয়ার করতে পারলাম। যেখানে এখানে সর্বদাই তার নাম লিখব যিনি এই ফ্যামিলির সব থেকে উপরে অর্থাৎ প্রধান হিসেবে বিরাজমান। সেটা বাবা হতে পারে, মা হতে পারে, শ্বশুরমশাই হতে পারে, শাশুড়ি মাতা হতে পারে, স্বামী হতে পারে, হাজব্যান্ড হতে পারে, দাদা হতে পারে এবং নিজেও হতে পারে। এখানে নামটি লিখব, যারই নাম লিখব আমি সেই নামটি আধার কার্ড দেখে দেখে লিখব। আধার কার্ডে যে নামটি থাকবে সেই নামটি এখানে লেখা হবে। জন্ম তারিখ কার? HOF পরিবারের প্রধানের জন্ম তারিখ, দিন মাস বছর আধার অনুযায়ী যা আছে তাই লিখব। পরিবারের প্রধান কে, সেটা পুরুষ হতে পারে তাহলে পুরুষ লিখব, মহিলা হতে পারে মহিলা লিখব এবং অন্যান্য কেউ যদি হন তাহলে অন্যান্য লিখব। যদি বাবা হন তাহলে পুরুষে টিক করব, যদি মা হন মহিলায় টিক করব। অন্যান্য কেউ যদি বাবা হন বা দাদা হন বা নিজের স্বামী হন, হাজব্যান্ড হন, তাহলে পুরুষে টিক করব, অথবা মা হন বা শাশুড়ি মা হন বা মহিলা নিজে হন তাহলে মহিলাতে টিক করব, বা অন্য কেউ হলে অন্যান্যতে টিক করব। এবারে আসছি পরিবারের প্রধানের আধার নম্বর, অর্থাৎ যাকে আমরা এখানে লিখেছি, যার নাম আমরা এখানে লিখেছি তার আধার নাম্বার আমরা এখানে পুট করব। ডিজিটাল রেশন কার্ডে পারিবারিক আইডি যদি থাকে, যদি আপনার বা আপনার পরিবারের কোনো সদস্যের ডিজিটাল রেশন কার্ড থেকে থাকে, তাহলে সেই রেশন কার্ডের যে নম্বরটি থাকবে, দেখবেন রেশন কার্ডের নম্বর থাকে SHPP এমনি করে একটা সংখ্যা দেওয়া থাকে, সেই নাম্বারটি আমরা সম্পূর্ণরূপে এখানে ফিল আপ করি। পরিবারের সদস্যের সংখ্যা, পরিবারে টোটাল কতজন সদস্য আছে? যদি কারো 2 জন থাকে তো শুধু 2 লিখব, যদি কারো 10 জন থাকে তো 10 লিখব। ঠিক এমনি করে যিনি ফর্মটা ফিল আপ করছেন তার পরিবারে টোটাল কতজন সদস্য আছেন তার নাম এখানে লিখব। ঠিকানা, এখানে যিনি অ্যাপ্লিক্যান্ট, যিনি ফর্মটি ফিল আপ করছেন তার ঠিকানা হবে আধার কার্ড দেখে। আধার কার্ডে ঠিক যে ঠিকানাটা আছে সেই ঠিকানাটা এখানে সম্পূর্ণরূপে ফিল আপ করবেন। স্থায়ী ঠিকানা, যেখানে আপনি বসবাস করছেন। যোগাযোগ নম্বর, এখানে অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ যিনি ফর্ম ফিল আপ করছেন তার যোগাযোগ নম্বর, মোবাইল নম্বর দিতে হবে। মোবাইল নম্বরটি কিন্তু আধারের সঙ্গে লিঙ্ক থাকা দরকার, অর্থাৎ অ্যাপ্লিক্যান্টের যে মোবাইল নম্বরটি আধারের সঙ্গে যুক্ত সেই মোবাইল নম্বরটি এই ফাঁকা বক্সে লিখবেন। পরবর্তী 9 নাম্বার, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর পরিবারের সকল সদস্য। এখানে ফর্মে জানতে কি চেয়েছে না, 9 নম্বরে আমাকে বলছে যে পরিবারের যতগুলি সদস্য আছে সেই সদস্যের নাম, ডেট অফ বার্থ, লিঙ্গ এবং সেই সদস্যর সঙ্গে পরিবারের প্রধানের কি সম্পর্ক সেই সম্পর্কটি এবং আধার নাম্বারটি আমাদেরকে
ডিটেলসে দিতে হবে। পরিবারের প্রধান, এখানে প্রধানের নাম লিখে দেব। পরিবারের প্রধানের ঠিক পাশে প্রধানের নামটা আমরা এখানে লিখে দেব। যার নাম আমরা প্রধান লিখে এসেছি সেখানে এখানে সেই নামটা সেম টু সেম আমরা ফিল আপ করব। সেই প্রধান যদি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছে, যদি আবেদন করছে বা করবে, তাহলে এখানে হ্যাঁতে টিক করব। আর যদি সেই সদস্যটি, সেই ব্যক্তিটি অন্নপূর্ণা যোজনার মধ্যে আওতায় আসে না বা আবেদন করবে না, সেক্ষেত্রে আমরা এখানটি টিক করব না। এবার আসি সদস্য সংখ্যা। এখানে দেখুন টোটাল সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4, সদস্য 5। এই টোটাল 5খানা সদস্যরই জায়গা দেওয়া আছে ফর্মে। কেউ বিলম্বিত হয়ে যাবেন না। যদি ধরে রাখুন আপনার বাড়ির টোটাল 8খানা সদস্য, তো আপনার মনে কোশ্চেন হতে পারে আমি বাকি 3খানা সদস্যের নাম লিখবো কোথায়? এইখানে আপনি 8খানা সদস্যের মধ্যে 5খানা সদস্যের নামই দেবেন। আপনার যে 5খানা সদস্যের নাম আমার মনে হয় যে আপনার এই 5খানা সদস্যের নাম অন্ততপক্ষে এখানে দেওয়াটা দরকার, ঠিক সেই 5খানা সদস্যের নাম আপনি এখানে ফিল আপ করবেন। সদস্য 1, সদস্য 1-এ এখানে আপনি আপনার নাম ফিল আপ করবেন। আপনার নাম, জন্ম তারিখ, আপনার লিঙ্গ এবং পরিবারের প্রধানের সঙ্গে আপনার সম্পর্কটা কি। যদি পরিবারের প্রধানে আপনি আপনার বাবার নাম লিখে এসেছেন, তাহলে বাবার সাথে আপনার সাথে প্রধানের সম্পর্কটা কি হয়? বাবা হবে, তাহলে এখানে বাবা লিখবেন। যদি পরিবারের প্রধানে হাজব্যান্ডের নাম লিখে এসেছেন, তাহলে এখানে আপনি লিখবেন হাজব্যান্ড, স্বামী, এবং এখানে আপনার আধার নম্বর লিখবেন। এবং এই 1 নম্বর সদস্যতে যেটা ফিল আপ করবেন, সেই সদস্যটি যদি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আওতায় আসে, তাহলে হ্যাঁতে টিক করবেন, নয়তো ছেড়ে দেবেন, টিক করবেন না। এমনি করে আপনারা সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4, সদস্য 5, টোটাল সদস্যের 5খানা সদস্যের নাম আমরা এখানে পুট করবেন। যেমনি ভাবে দেওয়া আছে, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক এবং আধার নাম্বার এখানে পুট করবেন। এবং সেই সদস্যগুলো যদি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আওতায় আসে, তাহলে হ্যাঁতে টিক করবেন, অন্যথা টিক করবেন না। যদি এই 5খানা সদস্যের মধ্যে কোনো সদস্য 5 বছর নিচে হয়, হতেই পারে যিনি ফিল আপ করছেন তার কোনো বাচ্চা আছে যার বয়স 4 বছর, তো তার ক্ষেত্রেও নাম, জন্ম তারিখ লিখবেন, লিঙ্গ লিখবেন, পরিবারের সঙ্গে প্রধানের সম্পর্কটা লিখবেন, আধার নম্বর জায়গায় NA লিখে দেবেন, যেটি এখানে লেখা আছে। দেখুন, বয়স 5 বছরের কম হলে আধারে NA চিহ্নিত করুন, অর্থাৎ আধারের জায়গায় লিখবেন NA, নট অ্যাপ্লিকেবল। 10 নম্বর পয়েন্ট, পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ হস্তান্তরের জন্য। অর্থাৎ 10 নম্বর পয়েন্টে আমাদের কাছে জানতে চেয়েছে যে পরিবারের প্রধান এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য, অর্থাৎ যে পরিবারের প্রধানের নাম আপনি দিয়েছেন এবং যে 5খানা আপনি সদস্যের নাম এর আগে পাতায় ফিল আপ করে এসেছেন, ঠিক তাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এখানে লাগবে। HOF অর্থাৎ পরিবারের প্রধান, হেড অফ দ্য ফ্যামিলি, যার নাম লিখেছেন, তার ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি দেবেন। কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দেওয়ার আগে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, এই HOF বা বাকি সদস্যদের যখনই ব্যাংক অ্যাকাউন্ট লিখবেন, সেই ব্যাংক অ্যাকাউন্টটি ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্ক যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করতে হবে। অর্থাৎ আপনি যারই ব্যাংক অ্যাকাউন্ট এইখানে লিখবেন, এ সকল জায়গায় ব্যাংক অ্যাকাউন্ট লিখবেন,
সেই অ্যাকাউন্টটি যেন ডিবিটি লিঙ্কড করা থাকে, আধার লিঙ্কড করা থাকে। ডিবিটি লিঙ্কড এবং আধার লিঙ্কড করা ব্যাংক অ্যাকাউন্টটি এইখানে লিখবেন। তাই HOF এর ক্ষেত্রে ব্যাংকের নাম লিখবেন। ধরুন SBI তে আপনার HOF এর অ্যাকাউন্ট আছে, তো আপনি এখানে লিখবেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অ্যাকাউন্ট নাম্বার দেবেন এবং ব্যাংকের পাসবইতে ব্যাংকের IFSC কোড বলে একটা কোড থাকে। যেমনি আপনাকে স্টেট ব্যাংকেরটা এক্সাম্পল দিচ্ছি, স্টেট ব্যাংকের থাকবে SBIN 00001234, এমনি টাইপের একটা কোড থাকবে, যে কোডটি আপনাকে এখানে লিখতে হবে। সেটা সব ব্যাংকের আলাদা আলাদা হয়। যদি কারো ইউনিয়ন ব্যাংকের থাকে ইউনিয়ন ব্যাংক দেবেন, নাম, অ্যাকাউন্ট নাম্বার লিখবেন, তার পাসবুক থেকে IFSC কোড লিখবেন। HOF এ যেমনি ফিল আপ করবেন সেমনি সদস্য 1 যেটা দিয়ে এসছেন প্রথম পাতায়, তার সেম টু সেম ব্যাংক অ্যাকাউন্ট ফিল আপ করবেন, সদস্য 2 সদস্য 3 সদস্য 4। এই 1 2 3 4 5 সদস্যের মধ্যে যদি কোনো সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট না থাকে, হতেই পারে কোনো সদস্য 12 বছরের, কোনো সদস্য 18 বছরের, কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট করেনি, সেই সদস্য জায়গাটা আপনারা পুরোপুরি ফাঁকা রাখবেন। অর্থাৎ ধরুন আমরা সদস্য 2, তার ব্যাংক অ্যাকাউন্ট খোলা নেই, তো সদস্য 2 এর এই ব্যাংক অ্যাকাউন্টের ব্যাংকের জায়গায় এবং ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের জায়গায় এবং IFSC কোডের জায়গায় কিচ্ছু লিখবেন না, এটি সম্পূর্ণ পরিষ্কার রাখবেন। পরবর্তী 11 নম্বর পয়েন্ট, এপিক HOF এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকায় অংশ নম্বর সহ। এপিক মানে হচ্ছে ভোটার কার্ড, ভোটার কার্ডকে এপিক বলা হয়, এপিক মানে হচ্ছে ভোটার কার্ড। তাই এবারে 11 নম্বর পয়েন্টে জানতে চেয়েছে আপনার HOF অর্থাৎ পরিবারের প্রধান এবং বাকি যে সদস্যের নাম আপনি লিখেছেন 1 2 3 4 5-এ, তাদের এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ডের আইডেন্টিটি নম্বর, যেটা ভোটার কার্ডের ঠিক উপর দিকে থাকে কোণাতে, এবং সেই ভোটার কার্ডটি কোন বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর। বিধানসভা ক্ষেত্র আপনি ভোটার কার্ডের পিছনেই পাবেন এবং অংশ নম্বরটা আপনি যে ভোট দিয়েছিলেন সেই পার্ট স্লিপে খুব ভালো করে লেখা থাকে, সেখান থেকে পাবেন। তো HOF অর্থাৎ পরিবারের প্রধানের এপিক নম্বর লিখবেন এবং সেই এপিক কার্ডটি কোন বিধানসভা ক্ষেত্র এবং কোন অংশ নম্বর সেটা লিখবেন। এমনি করে সদস্য নাম্বার 1 2 3 4 5 5 জনেরই সেম টু সেম দেখে দেখে ফিল আপ করবেন। যদি এই সদস্যের মধ্যে কোনো সদস্যের এপিক কার্ড না হয়ে থাকে, ভোটার কার্ড হয়নি, হতেই পারে অনেক সদস্যের ভোটার কার্ড হয়নি, যিনি সেই জায়গায় পৌঁছাননি, 18 বছর পার হয়নি, তো সেই ক্ষেত্রে তার জায়গাগুলো ফাঁকা রাখবেন। ধরুন সদস্য 2 এর ধরে নিলাম ভোটার কার্ড নেই, হয়নি, তো তাই সদস্য 2 এর এপিক নম্বর এবং বিধানসভা ক্ষেত্র অংশ ফাঁকা রাখবেন। এবার আসি 12 নম্বর, বিভাগ অর্থাৎ আপনি যে ফর্ম ফিল আপটা করছেন, যে ফর্ম ফিল আপটা করছে তিনি কোন কাস্ট, কোন জাতি থেকে বিলং করেন, অর্থাৎ তিনি জেনারেল কাস্ট, না তিনি ST, না তিনি SC, না তিনি OBC। যদি জেনারেল কাস্ট হয় তাহলে তাকে অসংরক্ষিত অর্থাৎ UR এ ক্লিক করতে হবে। যদি সে তপশিলি হয় SC তে ক্লিক করবে, তপশিলি উপজাতি হয় তাহলে ST তে ক্লিক করবে, অন্যান্য হয় তাহলে OBC তে ক্লিক করবে। তো যে যে জাতি থেকে বিলং করছে সে সেইখানে সেই জাতিটি টিক করবে। কিন্তু মনে রাখবেন যে যদি আপনি ST SC OBC এই সকলগুলো টিক করে থাকেন, তাহলে তাদের যে আইডেন্টি কার্ড, যেমনি ST কার্ড, SC কার্ড, OBC কার্ড যেগুলো হয়, সেই কার্ডের জেরক্স কপি কিন্তু আপনাকে ফর্মের সাথে দিতে হবে জাতিগত প্রমাণের জন্য। শুধুমাত্র ST SC OBC PV TG এবং UREWF এর জন্য, সাধারণের জন্য কোনো প্রমাণপত্র দিতে হবে না। এবারে খ বিভাগ, ক্ষয়ে কি বলছে? ক্ষয়ে বলছে রেশন কার্ড ও খাদ্য ভর্তুকি। এবারে আমাদের কাছে জানতে চাইছে যে আমরা রেশন কার্ড কি আছে, রেশন কার্ডের সম্পূর্ণ বিবরণী আমাদেরকে জানতে চাইছে। 1 নম্বরে বলছে
আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? অর্থাৎ আপনি মানে যে ফর্মটা ফিল আপ করছে তাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে। যদি আপনার কাছে ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে আপনি হ্যাঁতে ক্লিক করবেন, যদি না থাকে তাহলে আপনি নাতে ক্লিক করবেন। যদি না হয়, যদি না ক্লিক করে থাকেন তাহলে তার জন্য এই 2 নাম্বার কলম যেটা আছে তো সেটা ফিল আপ করার দরকার নেই, তারা সেটা ফিল আপ করবে না। যারা হ্যাঁতে ফিল আপ করবেন তারা 2 নাম্বারটি ভালো করে দেখে ফিল আপ করবেন। 2 নম্বরে লেখা আছে যদি হ্যাঁ হয়, অর্থাৎ যদি এখানে হ্যাঁ টিক করে থাকেন তবে কার্ডের ধরন উল্লেখ করুন। অর্থাৎ আপনার কাছে কি কার্ড আছে, দেখবেন কার্ডে, রেশন কার্ডের উপরে দেখবেন, আপনাকে আমি বলেছিলাম এর আগে কার্ডের নাম্বার যখন লিখছিলাম তখন দেখবেন বলেছি আমি SPHH, দেখুন SPHH আছে, দেখবেন কার্ডের নাম্বারে আগেই এই জিনিসগুলো লেখা থাকে SPHH AA YPHH। তো আপনার কার্ডে যেটি লেখা থাকবে আপনাকে সেটি টিক করতে হবে। এবার 3 নম্বর আপনাকে জিজ্ঞেস করছে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা। অর্থাৎ আপনার যে পরিবার আছে সেই পরিবারের যে রেশন পাওয়া যায় প্রতি মাসে আমরা সংগ্রহ করে থাকি রেশন ডিলারের কাছ থেকে, সেটা উনি জিজ্ঞেস করছেন ফর্মে যে আপনারা প্রতি মাসে রেশন তুলছেন। যদি তুলছেন প্রতি মাসে তো হ্যাঁ ক্লিক করবেন, যদি তুলেন না, যদি রেশন আপনারা কালেক্ট করেন না তাহলে সেক্ষেত্রে নাতে ক্লিক করবেন। এবারে কিন্তু জানতে চাইছে সম্পদ অর্থাৎ অ্যাসেট, আমাদের কাছে কি অ্যাসেটস আছে। দেখুন গতে সম্পদ, বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা বাড়ি রয়েছে। যদি যিনি অ্যাপ্লিক্যান্ট, যিনি ফর্মটি ফিল আপ করছেন তার বাড়িতে 3টি বা 3টির বেশি পাকা বাড়ি থাকে। পাকা বাড়ি মানে হচ্ছে ঢালাই বাড়ি, বাড়ির উপরে ছাদ, সিমেন্টের ছাদ বাড়ির উপরে, তাকে পাকা বাড়ি বলা হয়। যদি পাকা বাড়ি 3টি বা 3টির বেশি থাকে তাহলে হ্যাঁ ক্লিক করবেন, যদি না থাকে তাহলে নাই ক্লিক করবেন। 2 নাম্বার পারিবারিক জমির মালিকানা, যদি কেউ নিজের বাড়িতে থাকেন অর্থাৎ নিজের জমি জায়গা কিনে সেখানে বাড়ি বানিয়ে আছেন তাহলে তার সেই জমির মালিক তিনি নিজে। অর্থাৎ পারিবারিক জমির মালিকানা অর্থাৎ যদি অ্যাপ্লিক্যান্ট ফিল আপ করে থাকে, যদি অ্যাপ্লিক্যান্টের বাবার নামে সেই যে জমিতে ওনারা বসবাস করছেন সেই জমি হয়ে থাকে বা অ্যাপ্লিক্যান্টের নামে সেই জমি হয়ে থাকে তাহলে সেই জমির মালিকানা হিসাবে হ্যাঁ লিখতে হবে, হ্যাঁতে টিক করতে হবে। যদি তারা ভাড়া বাড়িতে থাকে, যাদের জমি নেই, যারা ভাড়া বাড়িতে থাকে, নিজস্ব জমি নেই, লোকের বাড়িতে ভাড়া থাকে, বা নর্মাল এমনি বাড়ি করে আছে যেটা জমি নয়, কাঁচা বাড়ি করে দিন যাপন করে, তাদের জন্য নাতে টিক করবে। যদি হ্যাঁতে টিক করে থাকেন, যদি জমি থাকে নিজস্ব বাড়ি থাকে, তাহলে রেজিস্ট্রেশন নথি, মিউটেশনের কপি এবং আরোবার হালনাগাদের তারিখ সহ সর্বশেষ জমি রেকর্ড কপি এটা কিন্তু রেডি রাখতে হবে। বাংলার ভূমি সাইট থেকে নিজের জমির লেটেস্ট সর্বশেষ আরওআর পাবেন, ওটা ডাউনলোড করে রাখতে হবে। মিউটেশন কপি পেয়ে যাবেন, ওই মিউটেশন কপি, এই দুটো জিনিস আপনাদেরকে রাখতে হবে, এই ফর্মের সঙ্গে জমা দিতে হবে। 3 নাম্বার পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে। অর্থাৎ আপনার যদি জমি থেকে থাকে, যদি আপনি এই জায়গায় হ্যাঁ করে এসছেন তাহলে সেক্ষেত্রে আপনাকে এটা ফিল আপ করতে হবে। কি ফিল আপ করতে হবে না, আপনার যে জমি আছে সেটা মোট কতটা পরিমাণ, কতটা ডেসিমেল বা শতকে জমিটা আছে, সেটা আপনার আরওআর মিউটেশন কপিতে পরিষ্কারভাবে লেখা থাকবে। শতকে সেটা আপনাকে এখানে লিখতে হবে। দেখুন এখানে লেখা আছে রেজিস্ট্রেশন নথি, সর্বশেষ আরওআর ও জমির নথি। আপনারা আরওআর কপি বা মিউটেশন কপির মধ্যে এই জিনিসটা ক্লিয়ার পাবেন। তারাই পাবেন যারা নিজস্ব জমিতে বাড়ি করে বসবাস করেন। যারা ভাড়া বাড়িতে থাকেন তাদের জন্য এইটা ফিল আপ করার দরকার নেই। যানবাহন, 4 নম্বরে যানবাহন, আপনি বা পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকা গাড়ি আছে। অর্থাৎ যিনি ফিল আপ করছেন তার বা তার পরিবারের কোনো সদস্য, বাবা হোক, মা হোক, ভাই হোক, দাদা হোক, বা হাজব্যান্ড হোক বা ছেলে হোক, কারুরই যদি কোনো 4 চাকা গাড়ি থাকে, অবাণিজ্যিক মানে
নিজস্ব ইউজ, যেটা পার্সোনাল ইউজ হয়, 4 চাকা গাড়ি থেকে থাকে, সেই গাড়ি কটা আছে সেটা এখানে উল্লেখ করতে হবে। যদি গাড়ি থেকে থাকে হ্যাঁ লিখতে হবে, না থাকলে না লিখতে হবে। না লিখলে পরে বাকিগুলো ফিল আপ করা দরকার নেই। যদি হ্যাঁ লিখে থাকেন তাহলে তার গাড়ি কটা আছে, একটা আছে, দুটো আছে, 4 চাকা। এখানে 2 চাকার কোনো কথা নেই, লিখে দিয়েছে 4 চাকা। যদি গাড়ি থেকে থাকে গাড়ি কটা আছে 4 চাকা সেটা আমরা এখানে লিখতে হবে। গাড়ির রেজিস্ট্রেশন নম্বর এখানে লিখতে হবে। যদি দুটো থাকে দুটো 1 2 করে লিখে দেবেন, যদি একটা থাকে একটা লিখবেন। এবং যদি গাড়ি, জিপ, ট্রাক্টর অন্তর্ভুক্তকরণ হয়, যদি হয় তাহলে মডেল নাম্বার, অর্থাৎ গাড়ি যে আছে সেই গাড়ির মডেল নাম্বার আপনি এখানে পাবেন, সেগুলো লিখে দেবেন। যারা যে গাড়ি ইউজ করে তারা সকলেই জানে যে আমার গাড়ি কি মডেল নাম্বার, আমার গাড়ির রেজিস্ট্রেশন নম্বর কি, আমার কাছে কটা গাড়ি আছে। তাদের কাছে এই জিনিসটা সম্পূর্ণ ক্লিয়ার। যাদের কাছে গাড়ি নেই তারা না ঠিক করে এই পুরো জায়গাগুলো ফাঁকা রেখে এগিয়ে যাবে। এবারে 5 নম্বরে বলছে পারিবারিক ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা, অর্থাৎ হেলথ ইন্স্যুরেন্স, যেটা আমরা এখন প্রায় সকলেই করে থাকি। তো যদি কারোর স্বাস্থ্য বীমা সদস্যদের থেকে থাকে, ধরুন আপনার পরিবারে আপনার বাবার আছে স্বাস্থ্য বীমা বাট আপনার নেই, তো এখানে কিন্তু আপনাকে হ্যাঁ করতে হবে, হ্যাঁ টিক করতে হবে। যদি আপনাদের কারোরই না থাকে তাহলে না করে এড়িয়ে যাবেন, একবার না টিক করবেন। তো বাকিগুলো আর এতগুলো ফিল আপ করার দরকার নেই। যার স্বাস্থ্য বীমা থাকবে না তার এগুলো আর ফিল আপ করার দরকার নেই। কিন্তু যদি কারোর স্বাস্থ্য বীমা থাকে তাহলে এখানে হ্যাঁ টিক করতে হবে এবং সেই স্বাস্থ্য বীমাটা সরকারি না বেসরকারি তার ডিটেলসটা আপনাকে দিতে হবে। এবারে আসি, যদি আপনি এখানে হ্যাঁ করে দেন তাহলে কার স্বাস্থ্য বীমাটা আছে। যদি আপনার হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ পরিবারের যিনি প্রধান, যার নাম লিখেছেন, তার যদি স্বাস্থ্য বীমা থেকে থাকে তাহলে সেখানে এখানে দেখতে হবে স্বাস্থ্য বীমাটা কার, সরকারের না বেসরকারি, কার অধীনে করেছে। যদি সরকারি হয় সরকারিতে ক্লিক করবেন, বেসরকারি হয় বেসরকারিতে ক্লিক করবেন। আচ্ছা, বিমা যে অঙ্ক, অর্থাৎ কত টাকার বিমা করা আছে, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ, 20 লাখ, 25 লাখ যা আছে সেই এখানে সাম অ্যাসুয়ার্ড, অর্থাৎ বিমার অঙ্কটা এখানে লিখতে হবে। প্রিমিয়ামের বিবরণ, আপনি কত টাকা করে প্রিমিয়াম দেন, কোয়ার্টারলি, মান্থলি, ইয়ারলি, সেই প্রিমিয়ামের বিবরণটা এখানে লিখতে হবে। সেম টু সেম সদস্য 1 এর যদি থেকে থাকে সদস্য 1 এর খাতে সেম টু সেম ফিল আপ করবেন, সদস্য 2 এর ক্ষেত্রে সেম টু সেম ফিল আপ করবেন, 3, 4, 5 এর ক্ষেত্রে ফিল আপ করে দেবেন যদি থেকে থাকে তো। আর যদি সবার না থাকে, ইন্ডিভিজুয়াল কারো কারো থাকে, তাহলে সেই সদস্য সংখ্যায় গিয়ে তাদেরটা ফিল আপ করবেন। একদম উপরে পাতায় যেরকম ভাবে আপনি সাজিয়েছেন 1, 2, 3, 4, 5, ঠিক পরবর্তী যতগুলো আমি দেখিয়ে দিয়ে এলাম ঠিক সেমনি সিকুয়েন্সে 1, 2, 3, 4, 5 কাজ হবে। এমন না হয় যে একে আপনি প্রথম পাতায় একে অন্য কারোর নাম লিখেছেন, দ্বিতীয় পাতায় এসে পড়ে 1 নম্বরের জায়গায় অন্য কারোর ডিটেলস ভরে দিয়েছেন, সেটা হবে না। আপনি প্রথম পাতায় যেখানে শুরু ছিল, যেখানে আপনি সদস্যগুলোকে 1, 2, 3, 4, 5 কন্টিনিউয়াস সাজিয়েছেন, সেমনি পরবর্তী প্রত্যেকটা পেজে 1, 2, 3, 4, 5 কন্টিনিউয়াস সাজাবেন, কোনো চেঞ্জেস করবেন না। এবারে আসি ঘ, আয় বা পেশা। 1 নম্বরে কোন সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন। আয়কর মানে হচ্ছে ইনকাম ট্যাক্স। যদি আপনার ফ্যামিলির মধ্যে কেউ ইনকাম ট্যাক্স দিয়ে থাকে, ইনক্লুডিং আপনি, যদি আপনিও দিয়ে থাকেন ইনকাম ট্যাক্স, তাহলে হ্যাঁতে ক্লিক করবেন, অন্যথায় নাতে ক্লিক করবেন। যদি আপনার পরিবারের মধ্যে কেউ বা আপনি যদি প্রফেশনাল ট্যাক্স পেড করে থাকেন তাহলে হ্যাঁতে ক্লিক করবেন, আর যদি না করেন তাহলে নাতে ক্লিক করবেন। যদি না করেন তাহলে এই বাকি জিনিসগুলো ফিল আপ করা আপনার দরকার নেই, যে এই যে জিনিসগুলো হয় তাহলে বাকি জিনিসগুলো আপনার ফিল আপ করার দরকার নেই, শুধু নাতে ক্লিক করে বেরিয়ে যাবেন। কিন্তু যদি হ্যাঁতে ক্লিক করেন তাহলে আপনাকে কি করতে হবে, পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে আপনাকে এখানে লিখতে হবে। হ্যাঁতে ক্লিক করবেন, হ্যাঁ, যদি হ্যাঁ হয় তাহলে নাম এবং প্যান নম্বর উল্লেখ করুন। অর্থাৎ আমি যদি এখানে হ্যাঁ করে এসছেন তাহলে আপনাকে এখানে উল্লেখ করতে হবে। HOF এর নাম লিখতে হবে এবং প্যান নাম্বার লিখতে হবে। অর্থাৎ পরিবারের হেডে যার নাম ছিল তার নামটা লিখবেন এবং তার প্যান কার্ড নাম্বার লিখবেন। ঠিক সদস্য 1, 2, 3, 4, 5 অবধি সবারই নাম লিখবেন এবং প্যান কার্ড নম্বর লিখবেন। যদি আপনার এগুলো না থেকে থাকে বা আপনার এটা দরকার নেই, আপনারা কেউ ইনকাম ট্যাক্স পেড করেন না বা প্রফেশনাল ট্যাক্স পেড করেন না, তাহলে এই নাতে ক্লিক করে দেবেন এই ঘরে, আর উপরের নাতে ক্লিক করে চুপচাপ এই কলমটি এড়িয়ে যাবেন। এবারে আসি 3 নম্বর, কর্মসংস্থানের ধরন।
কর্মসংস্থানের ধরন অর্থাৎ আপনার পরিবারের যিনি প্রধান, যিনি প্রধানের নামটা লিখেছেন, সেই প্রধান কি ধরনের কাজ করে থাকে। দেখুন আপনার এই সাইডে লেখা আছে সবচেয়ে উপযুক্ত ঘরের টিক চিহ্ন দিন, যদি থাকে প্রয়োজনীয় নথি সনথি ঘোষণা জমা দিন। অর্থাৎ যদি আপনার প্রধান সরকারি কোনো ক্ষেত্রেতে কাজ করে তাহলে টিক চিহ্ন দেবেন এবং সেই সরকারি যে কাজ করছে তার একটা প্রমাণপত্র আপনাকে সঙ্গে রাখতে হবে। বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী যদি হয় তাহলে এখানে টিক দেবেন, সংগঠিত ক্ষেত্রে এখানে টিক দেবেন, পরিযায়ী শ্রমিক ক্ষেত্রে এখানে টিক দেবেন, বেকার এবং অন্যান্য ক্ষেত্রে এখানে টিক দেবেন। বেকার, অন্যান্য, পরিযায়ী শ্রমিক, অসংগঠিত, সংগঠিত, বেসরকারি এদের ক্ষেত্রে আপনার কোনো প্রকার সেইভাবে ডকুমেন্ট লাগবে না, বাট কিন্তু সরকারি ক্ষেত্রে আপনাকে সেই ডকুমেন্টই রাখতে হবে প্রমাণের জন্য যে হ্যাঁ HOF অর্থাৎ পরিবারের প্রধান এই সরকারিতে কাজ করে এবং এটা তার প্রমাণপত্র। ঠিক তেমনি সদস্য 1, সদস্য 2, সদস্য 3, 4, 5 সকলেরই ফিল আপ করবেন। যদি ধরুন কোনো রকম সদস্য 3 কোনো কাজ করে না, তিনি ছোট কাজ করার 18 বছর নিচে তিনি কোনো কাজ করে না, পড়াশোনা করে, তো তার জন্য এখানে কোনো ক্ষেত্রেই টিক করবেন না। কারণ কি এখানে কোথাও লেখা নেই যে স্টুডেন্ট বা 18 বছরের নিচে যিনি শ্রমিক নন এই টাইপের কিছু এখানে লেখা নেই। এখানে লেখা আছে সরকারি ক্ষেত্র, বেসরকারি ক্ষেত্র, সংগঠিত, অসংগঠিত, পরিযায়ী, বেকার এবং অন্যান্য, তাই ছেড়ে দেবেন। এবার আসি 4 নম্বর। 6 নম্বর পাতায় দেখবেন, এই 6 নম্বর পাতায় 4 নম্বরে পরিবারের শিক্ষিত ও প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্কদের সংখ্যা, অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশন আমাদের জানতে চাইছে যে আমাদের পরিবারে যদি 10 জন মেম্বার হয়ে থাকে তো সেই 10 জনের মধ্যে শিক্ষিত কজন, অশিক্ষিত কজন। তো আপনার পরিবারে যতজন শিক্ষিত এখানে লিখবেন, যদি 4 জনের 4 জন, 8 জনের 8 জন, 10 জনের 10 জন, আর যজন অশিক্ষিত অর্থাৎ লেখাপড়া করেননি তারা এখানে লিখবেন। পরিবারের প্রধান যদি শিক্ষিত হয় শিক্ষিত টিক করবেন। পরিবারের প্রধানের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ যদি পরিবারের প্রধান যার নাম লিখেছেন তিনি যদি ক্লাস 10 দিয়ে থাকেন তাহলে এখানে লিখবেন মাধ্যমিক, যদি তিনি সবশেষ উচ্চ মাধ্যমিক দিয়ে থাকেন তাহলে এখানে লিখবেন উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট থাকলে গ্র্যাজুয়েট, এবং তাছাড়াও যত বেশি পড়াশোনা করেছেন সেই পড়াশোনাটা এখানে আপনাকে লিখতে হবে। যদি তিনি পড়াশোনা না করে থাকেন তাহলে অশিক্ষিততে টিক দিলে চলবে, বাকি কিছুতে লেখার দরকার নেই। ঠিক তেমনি সদস্য 1, সদস্য 2, 3, 4, 5 সেম টু সেম যেগুলো লিখেছেন সেই অনুযায়ী সেম টু সেম ফিল আপ করবেন। যে সদস্যগুলো শিক্ষিত যদি হয় শিক্ষিত টিক করবেন, সর্বোচ্চ যোগ্যতা অর্থাৎ লাস্ট কতদূর পড়াশোনা করে সেখানে লিখবেন, যদি সে অশিক্ষিত হয় তাহলে অশিক্ষিত টিক করে, আর বাকিতে কিছু টিক করা বা লেখালেখি করবেন না। 5 নাম্বার, কোন সদস্য কি কোন সাংবিধানিক মন্ত্রী পদ, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েতের সংস্থার প্রধান বর্তমান ধারক, অর্থাৎ আপনি যে ফ্যামিলির সঙ্গে যুক্ত তিনি কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, কাউন্সিলর, বিধায়ক, মেয়র বা পঞ্চায়েতে কোনো বর্তমান বা প্রাক্তন কোনো ধারক কিনা বা কোনো পদে ছিলেন কিনা সেই বিষয়ে লিখতে হবে। যদি থাকে তো হ্যাঁ লিখবেন। এবার কতজন এই পদের সঙ্গে যুক্ত আপনার ফ্যামিলিতে সেটা লিখবেন, এখানে হ্যাঁতে টিক করবেন, আর কতজন সেটা লিখবেন। যদি 2 জন হয় 2 জন, 1 জন হয় 1 জন, যদি না হয় কেউ তাহলে এখানে না লিখে চুপচাপ এড়িয়ে যাবেন। আর যদি হ্যাঁ লিখে থাকেন তাহলে এখানে সংখ্যাটা লিখবেন এবং তার প্রয়োজনীয় নথি সঙ্গে রাখবেন। অর্থাৎ যদি তিনি পঞ্চায়েত প্রধান হন তাহলে তার পঞ্চায়েতের কার্ড, প্রধানের কার্ড, বা মেয়র হন, কাউন্সিলর হন তাদের ID কার্ড বা তাদের সরকারি যে আইডেন্টিটি প্রুফ সেটা কিন্তু সঙ্গে রাখবেন। আর যদি না হয়ে থাকে, কেউ করে না, তাহলে না করে এগিয়ে যাবেন, বাকিগুলো প্রয়োজন নয়। 6 নাম্বার, কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী? আপনার ঘরে হতেই পারে আপনার মা পেনশনভোগী, হতেই পারে। যদি কোনো সদস্য আপনার পরিবারে পেনশনভোগী হয় তাহলে এখানে আপনাকে হ্যাঁতে টিক করতে হবে। এবং কতজন পেনশনভোগী, যদি 1 জন হয় 1 জন লিখবেন, 10 জন হয় 10 জন লিখবেন। আর তার সাথে তিনি যে পেনশন স্লিপ পান সেটা কিন্তু জেরক্স করে রাখবেন আপডেটেড, অর্থাৎ সর্বশেষ যে পেনশন স্লিপটা পেয়েছেন সেটা কিন্তু জেরক্সটা রাখবেন।
যদি আপনার পরিবারে কেউ পেনশন না পায় তাহলে নাতে ক্লিক করে বাকিগুলো কিছু না করেই এগিয়ে যাবেন। 7 নম্বর, কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন? অর্থাৎ আপনাদের পরিবারে কোনো ব্যক্তির নামে কোনো জিএসটি সার্টিফিকেট আছে, জিএসটি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স সার্টিফিকেট, জিএসটি ইস্যু আছে। অর্থাৎ হতে পারে আপনার হাজবেন্ড দেখা গেল একটা দোকান করে বা কোনো একটা সংস্থা করে, সেখানে জিএসটি সার্টিফিকেট ইস্যু আছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি হ্যাঁ লিখবেন এবং এখানে জিএসটি একটা নাম্বার পাওয়া যায়, জিএসটি সার্টিফিকেট থেকে নাম্বারটা এখানে লিখে দেবেন, ঠিক এই জায়গায় নাম্বারটা লিখে দেবেন। আর যদি জিএসটি না থাকে তাহলে না করে বাকিগুলো কিছু না করে এড়িয়ে যাবেন। 8 নাম্বার, পারিবারিক মোট বার্ষিক আয় টাকায় লিখতে হবে, শুধুমাত্র কত টাকা পারিবারিক মোট বার্ষিক আয়। জিনিসটা ভালো করে পড়বেন, পরিবারের মোট বার্ষিক আয় অর্থাৎ আপনার পরিবারে যদি টোটাল 5 জন থাকে এবং সেই 5 জনের মধ্যে যদি 3 জনও কাজ করেন, জব করেন, তো সেই জব থেকে তারা প্রতি মাসে কত টাকা করে পান, সেই টাকাটি যোগ করে 3 জনের টাকাটি এক মাসে যোগ করে সেটাকে 12 দিয়ে গুণ করবেন। অর্থাৎ বার্ষিক, যেহেতু বার্ষিক বলেছে, অ্যানুয়াল বলেছে, তাই 12 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ আমি যদি ধরে নিই এক ব্যক্তি আপনার বাড়িতে 4-5 জনের মধ্যে 3 জন জব করেন, সেই 3 জন প্রতি মাসে 1000 টাকা করে পায়, তাহলে এক মাসে 3 জনের কাছ থেকে 3000 টাকা আদায় হয়। 12 মাসে অর্থাৎ এক বছরে 12 × 3000 অর্থাৎ 36,000 টাকা আদায় হয়। তাহলে আমি এখানে লিখবো 36,000। কিন্তু ওটা আপনারা দেখবেন যে আপনার পরিবারে কতজন কাজ করে এবং তারা কত করে মাসিক পায়, সেটাকে যোগ করে টোটালটাকে 12 দিয়ে গুণ করবেন, যেটা আসবে সেই অঙ্কটা এখানে লিখবেন। সেটা হতে পারে 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 20 লাখ, যেটা আসবে সেটা এখানে লিখবেন। এবার আসছে অন্যান্য পরিচয় নথি। প্রথমে আছে সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে। যদি আপনাদের সিএএ কারোর আবেদন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার পরিবারের কোন ব্যক্তির সিএএ আবেদন হয়েছে শুধু সেই ব্যক্তিকে শুধু এখানে চিহ্নিতকরণ করতে হবে। যদি আপনার মনে হয় যে আপনার বাড়ির পরিবারের প্রধানের সিএএ আবেদন হয়েছে, তাহলে এখানে আবেদন করা হয়েছে ক্লিক করবেন এবং আবেদন নম্বরে এখানে লিখে দেবেন। ইস্যু করা হয়েছে ক্লিক করবেন, সার্টিফিকেট নম্বর এখানে লিখে দেবেন। যদি আপনার মনে হয় না প্রধানের সিএএ আবেদন হয়নি, তা এখানে প্রয়োজন নয় বলে এগিয়ে যাবেন। ঠিক তেমনি সকলের ক্ষেত্রে সদস্য 1, 2, 3, 4, 5 এর ক্ষেত্রে দেখে নেবেন, যদি কারোর সিএ আবেদন না হয়ে থাকে তাহলে সকলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ঠিক এই জায়গাটি ক্লিক করে বাকিগুলো ছেড়ে এগিয়ে যাবেন। যদি এই মেম্বারগুলোর মধ্যে কারোর সিএএ আবেদন হয়েছে তাহলে কিন্তু আবেদন করা হয়েছে এখানে টিক করবেন, আবেদন নম্বর ঠিক তার নিচে লিখে দেবেন, ইস্যু করা হলে ইস্যু করবেন এবং সার্টিফিকেট নম্বর লিখে দেবেন, এগিয়ে যাবেন তার পরবর্তী স্টেপ। অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড অ্যান্ড এআরডি, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড ইত্যাদি। যদি পরিবারের কোনো ব্যক্তি ঠিক এই ক্রেডিট কার্ডগুলো ধারক, অর্থাৎ তাদের কাছে ক্রেডিট কার্ডগুলো আছে, হতে পারে ধরুন আপনার ছেলের নাম আপনি লিখেছেন, তিনি স্টুডেন্ট ক্রেডিট কার্ড তার কাছে আছে, হতে পারে আপনার স্বামীর কাছে কিষাণ ক্রেডিট কার্ড আছে। যদি থেকে থাকে তাহলে এখানে নম্বরটা লিখতে হবে, আইডির সংখ্যাটা এখানে লিখতে হবে এবং যে তারিখ ইস্যু করা হয়েছে তার ইস্যু করার ডেটটা লিখতে হবে। এই সমস্তটি আপনি আপনার ক্রেডিট কার্ডে পেয়ে যাবেন। নম্বর, আইডির সংখ্যা, ইস্যু করা হয়েছে, তার ডেট, সমস্তটি আপনি পেয়ে যাবেন। আর যদি কেউ এই সকল ক্রেডিট কার্ডের ধারক নন, অর্থাৎ এই সকল ক্রেডিট কার্ড নেই, তারা এই জিনিসটি সম্পূর্ণ ফাঁকা রেখে পরবর্তী পর্যায়ে এগিয়ে যাবে। 3 নম্বরে বলেছে যদি SIR 2026-এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন। কয়েকদিন আগে আমাদের মধ্যে SIR হয়েছে, যেখানে অনেক লক্ষ লক্ষ নাম বাদ গেছে। সেই নামগুলোর মধ্যে কিছু কিছু নাম ট্রাইব্যুনালে উঠেছে। তো আপনি যে ফর্মটা ফিল আপ করছেন, আপনার পরিবারের মধ্যে যদি কোনো সদস্য, যেটা পরিবার প্রধান হোক বা আপনি নিজে হন বা যে 5খানা সদস্যের নাম দিয়েছেন তাদের মধ্যে যদি কোনো সদস্য ট্রাইব্যুনালে বিচারাধীন হয়, তাহলে সেই ক্ষেত্রে এখানে আপনাকে লিখতে হবে
যে হ্যাঁ আমার মামলা ট্রাইব্যুনালে গেছে, এখানে আপনাকে টিক করতে হবে। যদি আপনার মামলায় ট্রাইব্যুনাল না যায় তাহলে নাতে ক্লিক করবেন। যদি আপনার জন্য আপনার নাম হিসাবে বাদ পড়েনি, আপনার কোনো সদস্যের ট্রাইব্যুনাল যায়নি, এমনি অনেক ব্যক্তি আছেন লাখ লাখ, তো তারাই প্রযোজ্য নয়তে ক্লিক করে টিক চিহ্ন দিয়ে সমস্তগুলো বাকিগুলো এগুলো ফাঁকা রেখে এগিয়ে যাবেন। সেম টু সেম পরিবারের প্রধানের জন্য ফিল আপ করবেন, বাকি সদস্যের জন্য সেম টু সেম ফিল আপ করবেন। তার পরবর্তী পর্যায়ে আসবেন সামাজিক মর্যাদা নির্ভরশীল ব্যক্তিগণ। 1 নম্বরে আছে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। এখানে দেখুন সদস্য নম্বর, আপনার পরিবারে যটা শিশু যটা বাচ্চা স্কুলে পড়াশোনা করবে তাদেরকে এখানে নাম তুলে ধরতে হবে। কেমন ভাবে? এখানে শিশুর নাম আলাদা করে দেওয়া আছে, শিশু সদস্য নম্বর আলাদা করে দেওয়া আছে। কেমন দেওয়া আছে? ধরুন আপনার ঘরে 4 জন শিশু আছে, এক এক করে নামগুলো লিখবেন। শিশু সদস্য 1, সেখানে আপনার 1 নম্বর শিশুর নাম লিখলেন, কোন শ্রেণীতে পড়ে তার সেই শ্রেণীর নাম, ইউকেজি, কেজি 1 2 3 4 5 6 7 8 যেটা হয় লিখবেন। বিদ্যালয়ের নাম লিখবেন, বিদ্যালয়ের ধরনটা কীরকম সেটা লিখবেন, যে সরকারি না সরকারি সাহায্যপ্রাপ্ত না স্পন্সার না বেসরকারি। সরকারি হলে সরকারিতে টিক দেবেন, বেসরকারি হলে বেসরকারিতে টিক দেবেন। বিদ্যালয়ের ধরন আপনাকে কীরকম লিখতে হয়? বিদ্যালয়ের ধরন অন্যান্য নির্বাচন করলে অনুগ্রহ করে বিস্তারিত উল্লেখ করুন, যেমন ওপেন স্কুলিং, হোম স্কুলিং ইত্যাদি। বিদ্যালয়ের ধরন কী ধরনের বিদ্যালয় সেটা যদি আপনি এখানে লিখেন, আপনার ছেলে কোন স্কুলে পড়ে, সরকারি স্কুলে পড়ে না উচ্চ বিদ্যালয়ে পড়ে না নর্মাল বিদ্যালয়ে পড়ে না কলেজে পড়ে, সেই ধরনটা আপনাকে এখানে লিখতে হবে। যদি অন্যান্য লিখেন তাহলে ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনার উল্লেখ করে দিতে হবে যে বাচ্চাটা ওপেন স্কুলিং থেকে পড়ছে না হোম স্কুলিং থেকে পড়ছে, সেই জিনিসটা আপনাকে ধরন এখানে কিন্তু মেনশন করতে হবে। আদারওয়াইজ যারা সরকারি স্কুলে পড়ে তাদের জন্য সরকারি টিক করলেই হয়ে যাবে, বেসরকারিতে বেসরকারি টিক করলেই হয়ে যাবে। এমনি করে যদি আপনার ঘরে যতগুলো সংখ্যা শিশু থাকবে আপনি এখানে লিখতে পারেন সেম টু সেম ফিল আপ করে। শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা হতে পারে যিনি ফিল আপ করছেন তার ছোট বাচ্চা আছে, তার টিকাকরণ চলছে বা তার টিকাকরণ শুরু হয়নি, তাদের জন্য এই জিনিসটা। যদি কোনো শিশুর টিকাকরণ হয়েছে, যেমনি ধরে রাখুন আপনি যে এখানে শিশুগুলোর নাম লিখেছিলেন যে অ্যাকর্ডিংলি 1 2 3 4 সিরিয়াল ওয়াইজ, ঠিক সেম টু সেম কিন্তু এখানেও লিখবেন। শিশু সদস্য 1 যেটা আপনি 1 নম্বর নাম লিখেছিলেন, যে শিশুর নাম XYZ যারই নাম লিখেছিলেন, তার কি টিকাকরণ শুরু হয়েছে না সম্পূর্ণ হয়েছে না টিকাকরণ হয়নি। যদি তার টিকাকরণ হয়ে গিয়ে থাকে, আপনি ছোটবেলায় টিকা দিয়ে দিয়েছেন, তাহলে হ্যাঁ এখানে টিকাকরণ ক্লিক করে দেবেন। যদি তার টিকাকরণ করাননি তাহলে টিকাকরণে ক্লিক করবেন। যদি হ্যাঁতে করেন তাহলে টিকা কার্ড আইডি বা যদি না হয় তাহলে শেষ টিকা তারিখ দেওয়ার, টিকা না নেওয়ার কারণ, এগুলো আপনাকে কিন্তু দিতে হবে। যদি আপনি টিকা দিয়ে থাকেন তাহলে টিকার আইডি কার্ড যেটা থাকে সেটা আপনার রাখতে হবে সঙ্গে, বা শেষ কবে টিকা দিয়েছিলেন সেটা রাখতে হবে। বা যদি টিকা না দিয়ে থাকেন, অর্থাৎ এই যে এখানে যদি টিকটা ক্লিক করেন, যে টিক চিহ্ন দেন, তাহলে কিন্তু টিকা কেন দেননি সেই বিষয়ে কিন্তু আপনাকে সঠিক জিনিস রাখতে হবে সাথে। এবারে আসি, আপনি কি কোনো সরকারি প্রকল্পে আছেন? যদি আপনার পরিবারের প্রধান বা পরিবারের অন্য কোনো সদস্য বা আপনি কোনো সরকারি প্রকল্পের সুবিধা পান তাহলে সেখানে হ্যাঁ করবেন। যদি পেয়ে থাকেন সেই ডিটেলসগুলো এখানে দিয়ে দেবেন। যদি আপনি কেউ পরিবারের প্রধান বা কেউ কোনো সদস্য সরকারি প্রকল্পের টাকা পায় না তাহলে এখানে না করে এগিয়ে যাবেন। 2 নাম্বার, বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়। এই জায়গায় আপনারা কিছু ফিল আপ করবেন না, এই জায়গায় অফিসার ফিল আপ করবেন। যদি আপনার ফর্মটি গ্রহণযোগ্য না হয় তাহলে কি কারণে গ্রহণযোগ্য নয়, কি ভুলের জন্য গ্রহণযোগ্য নয়, সে অফিসার এখানে লিখবেন, তার বিবরণী আপনি দেবেন।
পরিষ্কার দেখুন লেখা আছে ঘোষণা ও সম্মতি। এখানে লেখা আছে আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরের উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি আমার অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হতে পারে। অর্থাৎ আপনি যে সমস্ত নথি দিয়েছেন, যা যা লিখেছেন সব সঠিক, সেটা সম্মত থাকলে এখানে টিক করবেন এবং আপনার যে ফুল সিগনেচার সেখানে সই করবেন। এবং তারপরে যা যা আছে এই সকলগুলো আপনাদের ফিল আপ করার দরকার নেই, এগুলো আপনাদের জন্য নয়। আচ্ছা, আরেকটা জিনিস ফর্মে ক্লিয়ার বলে দিয়েছে যে পরিবার বলতে কাকে বুঝবেন, যে পরিবারের সদস্যর নাম লিখতে বলছে আমি কাকে বুঝবো, ক্লিয়ার বলে দিয়েছে পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণ একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার সংগ্রহ করেন। অর্থাৎ যিনি ফিল আপ করবেন তিনি বুঝে নেবেন যে তারা একসঙ্গে আসে কিনা, বা তারা যে নাম লিখেছেন এখানে, যে পরিবারের নামগুলো লিখেছেন তারা যাতে একসঙ্গে থাকেন এবং তাদের রান্নাঘর অর্থাৎ খাবার যেন একই জায়গা থেকেই হয়, তাকেই পরিবারের সদস্য বলা যাবে। যারা ঘর ছেড়ে দিয়েছেন বা যারা অন্য জায়গায় আলাদা করে থাকেন, ভাগ করে নিয়েছেন নিজেকে, তার জন্য কিন্তু সেই ব্যক্তিগুলোই হবে যারা এখন যুক্ত। ধন্যবাদ, আশা করি বোঝাতে পেরেছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে। ধন্যবাদ।